এর আগে তোমাদের ক্লাস হয়েছে একদিন লিঙ্গুইস্টিক্সের উপরে, যে মানে ফার্স্ট দিন একদম বেসিক্সের ওপরে পালি অ্যালফাবেট এবং তার মধ্যে যে বিভিন্ন প্রকার বর্ণ আছে সেগুলোর ওপরে, যেটা একদম আমি বলেছিলাম বেসিক্স। ওগুলো তৈরি না থাকলে মোটামুটিভাবে এই ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি এগুলো ভীষণ প্রয়োজনীয়। তো আর তারপরে 3 দিন ক্লাস হয়েছে ওই ফোনেটিক্যাল চেঞ্জগুলোর ওপর। ধ্বনিতাত্ত্বিক পরিবর্তনের ওপরে তো 6 নাম্বার করে 3টে প্রশ্ন লিখতে হয়, সেটা তোমরা তৈরি করেছো এবং এক্সামও দিয়েছো, মোটামুটি ভালোই হয়েছে। তো ওইগুলোর উপর ভিত্তি করে এবার পরবর্তী যেসব প্রশ্নগুলো থাকবে সেখানে দেখবে ওই ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন এবং ঘোষ, অঘোষ, বর্ণ ইত্যাদি এই কনসেপশনগুলো কাজে লাগবে। এই জন্য এগুলো প্রথমে পড়ানো, আদারওয়াইজ জেনারেলি এগুলো একদম শেষে পড়ানো হতো। তো আজকে যে প্রশ্নটা পড়ানো হবে সেটা হচ্ছে যে রাইট এ শর্ট নোট অন দ্য ট্রিটমেন্ট অফ সংস্কৃত ভাওয়েলস ইন পালি। পরপর 3-4টে প্রশ্ন আছে এই একই বিষয়, সংস্কৃত স্বরধ্বনিগুলো পালিতে কিভাবে পরিবর্তিত হয়। রাইট এ নোট অন এক্সাম্পলস অফ সংস্কৃত ভাওয়েলস ইন পালি। দ্য ভাওয়েলস রি, লি, আই, ঔ আর নেভার ইউজড ইন পালি, দে আর রিপ্রেজেন্টেড বাই অ্যানাদার ভাওয়েল সাউন্ডস ইত্যাদি ইত্যাদি। তো এগুলোই মোটামুটি একই বিষয়। তো এগুলোর পার্ট পার্ট করে অংশ তোমরা পড়েছো। একদম প্রথম দিনের যে ক্লাস ছিল, মানে 1 থেকে প্রায় 10-12 পর্যন্ত দেখবে শুধু স্বরধ্বনির পরিবর্তন। তো এখানে সেই বিষয়গুলোই সংকলন আছে। তো এখানে প্রায় দেখবে খুব বেশি নতুন জিনিস নেই। একটু ওয়েট করো। তো এখানে খুব বেশি নতুন হবে না। তো এই যে সংস্কৃত স্বরধ্বনির পালিতে পরিবর্তন, এইটি একটি প্রশ্ন আছে। আরেকটি আছে সংস্কৃত ব্যঞ্জনধ্বনির পালিতে পরিবর্তন। এটা দেখো 2009-এ এসেছে, 3-এ এসেছে, 8-এ এসেছে, বহুদিন আসেনি। এটা প্রায়শই বছর বছর তৈরি করা হয় যে আসবে বলে, তো আসে না। দেখা যাক 23-এ কী হয়, তাহলে 24-এ তোমাদের বা রাতে আসতে পারে। আর আদারওয়াইজ তা সত্ত্বেও এটা করে রাখা উচিত, কেননা কিছু প্রশ্ন থাকে যেগুলো ফান্ডামেন্টাল জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে, সেগুলো ভালো তৈরি থাকলে অন্যান্য প্রশ্ন করতেও সুবিধা হয়। তো এখানে আসা যায়। তো প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্তর্গত বৈদিক সংস্কৃত কিংবা লৌকিক সংস্কৃতের সঙ্গে মধ্য ভারতীয় আর্য ভাষা রূপে পরিচিত পালি ভাষার স্বরধ্বনিগত বিশেষ কিছু পার্থক্য দেখা যায়। আচ্ছা, এই যে উপরে বৈদিক সংস্কৃত এবং লৌকিক সংস্কৃত বলা হলো, এই দুটোর পার্থক্য কেউ বলতে পারবে? বৈদিক সংস্কৃত এবং লৌকিক সংস্কৃত, এনিওয়ান? আচ্ছা, তোমরা যদি না জানো তাহলে কেউ জানি না, আমি গেস করে কি ট্রাই করব, গেস করব। বলো। মানে বৈদিক মানে হয়তো যেটা বেদ লেখা হয়েছিল, যে মানে ক্লাসিক্যাল টাইপের ভাষা সেরকম হবে হয়তো, বা লিখিত ভাষা। আর লৌকিক মানে মানুষ যেরকম ভাবে কথা বলতো সেরকম টাইপ, প্রচলিত ভাষা এরকম নাকি? চলিত আর সাধু অনেকটা এরকম টাইপের হতে পারে নাকি? মানে এটা না, ঠিক গেস করে তা না, কিছুটা কাছাকাছি। আচ্ছা, বিষয় হচ্ছে যে যখন কোনো কিছু জানো না সেটা তো জিজ্ঞাসা করতে হবে, যেটা কী টার্ম। না বুঝে মুখস্থ করলে কিন্তু সে জিনিস বেশি দিন মনে রাখতে পারবে না। বৈদিক সংস্কৃতের বিষয় হচ্ছে এই বিষয়গুলো জানতে হবে, এই জন্য আমি প্রসঙ্গ উত্থাপন করলাম। এবং প্রশ্ন থাকে যে পালি আছে ওয়াইএ ল্যাঙ্গুয়েজ বা ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়াইএ ল্যাঙ্গুয়েজ। ওয়াইএ মানে ওল্ড ইন্ডো এরিয়ান, এটা প্রথম দিকের বা সেকেন্ড ক্লাসে বোধহয় আমি কিছুটা বুঝিয়েছিলাম। তো
তো ভারতীয় আর্য যে শাখা বলা হচ্ছে সেই শাখার প্রাচীনতম নিদর্শন হচ্ছে বেদ বা বিশেষত ঋগ্বেদ। ঋগ্বেদের যে সংহিতা অংশ সেইটি। তো তার যে ভাষা সেটা বেশ কঠিন ভাষা বা একটু প্রাচীনতর ভাষা, এবং সেটা পরবর্তীকালে আরও মডিফাইড হয়ে বিশেষত পাণিনি প্রভৃতি বৈয়াকরণদের হাতে, মানে তারা যে ব্যাকরণ রচনা করছেন তার মধ্যে নিয়ম শৃঙ্খলা এসে একটা রূপ ধারণ করছে। এই ভাষাটিকে বলা হচ্ছে লৌকিক সংস্কৃত। আর প্রাচীন যে বেদের সংহিতা ভাগের যে সংস্কৃত সেটা বলা হচ্ছে বৈদিক সংস্কৃত। এবং ওই যে প্রশ্নের কথা আমি বললাম, পালি আসে ওয়াইএ ল্যাঙ্গুয়েজ, ওয়াইএ মানে ওল্ড ইন্ডো এরিয়ান, মানে ওই সংহিতা ভাগের যে বৈদিক সংস্কৃত সেইটি। ওই বৈদিক সংস্কৃতের সাথে পালির বেশ কিছু মিল আছে, সেটার ওপরে একটি প্রশ্ন হয়। আর স্বতন্ত্রভাবে ওয়াইএ ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্যের ওপরও একটা প্রশ্ন থাকে অনেক সময়। তো এখানে আপাতত প্রশ্নটি হচ্ছে যে সংস্কৃতের যে স্বরধ্বনি সেইগুলো পালিতে কিভাবে বিবর্তিত হচ্ছে। এই প্রশ্নটা আমার এখানে একরকমভাবে লেখা আছে, এইটাকে আরও আর একটা পদ্ধতিতে লেখা হয়, সেটা আমি পরে কিছুটা বলে দেব, বা তোমরা একটু দেখে রাখবে সেটা কিভাবে প্রশ্নটা লিখতে হয়। তো আপাতত এখানে বিষয়ের মধ্যে ঢোকা যাক। তো সংস্কৃতের প্রচলিত স্বরধ্বনিগুলির মধ্যে মূল স্বরধ্বনি হচ্ছে অ, আ, হর্ষ ই, দীর্ঘ ই, হর্ষ উ, দীর্ঘ উ, এ এবং ও। এবং যৌগিক স্বর হচ্ছে ওই এবং ঔ। ডিপথং, ডিপথং ট্রিটমেন্ট অফ ডিপথং কোশ্চেনটা পড়েছ। এবং রি, দীর্ঘ রি, লি এইগুলো হচ্ছে অর্ধব্যঞ্জন। এদের মধ্যে পালিতে স্বরধ্বনি কেবল 8টি, অ, আ, হর্ষ ই, দীর্ঘ ই, হর্ষ উ, দীর্ঘ এ ও। স্পষ্টতই সংস্কৃতের যে সব স্বরধ্বনি পালিতে প্রযুক্ত হয় না সেগুলি অন্য স্বরধ্বনি দ্বারা প্রতিস্থাপিত হয়। এবারে এটা ভূমিকা লেখা হচ্ছে, তাহলে সংস্কৃতে কী কী বর্ণ আছে সেটা বলা হলো, পালিতে কী কী বর্ণ আছে সেটা বলা হলো। এইবারে সেগুলো রিপ্রেজেন্টেড হয়ে যাচ্ছে পালিতে অন্য বর্ণের দ্বারা। কীভাবে হয় সেই প্রসঙ্গে বলা হচ্ছে যে মাত্রাঘটিত পরিবর্তন, স্বরাঘাতজনিত পরিবর্তন, ছন্দঘটিত পরিবর্তন, এই তিনটি এখানে উল্লেখযোগ্য। তো এইখানে গিয়ে তোমরা ওই ফোনেটিক্যাল চেঞ্জের যা কিছু পড়েছো সবই এইখানে ঢুকে যাচ্ছে, মানে এখানে বলা যায় নতুন কিছু নেই। একটু লিঙ্ক করার চেষ্টা করলে বা পাশে ওই ট্রিটমেন্ট অফ রিলি, ট্রিটমেন্ট অফ ডিপথং, কোথাও যে যেটা কম্পেনসেশনের যে এটা ছিল কম্পেনসেটরি লেনদেনিং, কোথাও দেখবে যে স্বরাঘাতের পরিবর্তন, কোথাও স্বরাগম, এই সব জিনিসগুলো আসবে। তো প্রথমে হচ্ছে স্বরধ্বনির প্রতিস্থাপন। 1 নম্বর পয়েন্টে সংস্কৃতের রি, দীর্ঘ রি, লি এই তিনটি অর্ধব্যঞ্জন পালিতে অ, হর্ষই বা হর্ষ দ্বারা প্রতিস্থাপিত হয়। উদাহরণে দেখো, ঋক্ষ, ঋষি, ঋতু পরিবর্তিত হচ্ছে অচ্ছ, ইসি, উতুতে। আর পিতৃনাম পরিবর্তিত হচ্ছে পিতুর্নম, ক্লিপ্ত হচ্ছে কুত্ত। এখানে স্টেটমেন্টে যতগুলি কথা বলা হয়েছে সবগুলোরই এক্সাম্পল দেওয়া হচ্ছে, এখান থেকে কোনো এক্সাম্পল কিন্তু বাদ দেওয়া যাবে না। এইটা হচ্ছে ট্রিটমেন্ট অফ রিলির কোশ্চেন যেটা। সেকেন্ড হচ্ছে ওই এবং ও, এই যৌগিক স্বর দুটি সাধারণত এ এবং ও হয়। এটা ট্রিটমেন্ট অফ ডিপথংসের কোশ্চেন, তবে যুক্তাক্ষরের পূর্বে কখনো কখনো ই এবং উতে পরিণত হয়। এক্সাম্পল দেখো এখানে, বৈর হচ্ছে বের, ঔষধ হচ্ছে ঔষধ, ঐশ্বর্য হচ্ছে ঈশ্বরীয়, ঔৎসুক্য হচ্ছে উৎসুক্য। এটাও পেয়েছো ট্রিটমেন্ট অফ ডিপথং, যেটা এখানে নতুন কিছু নেই। এরপরে হচ্ছে মাত্রাজনিত পরিবর্তন। যুক্তাক্ষর কিংবা অনুস্বারের পূর্ববর্তী দীর্ঘস্বর সাধারণত হর্ষ হতো, আবার যুক্তাক্ষরের একটি কিংবা অনুস্বারে লুপ্ত হলে হর্ষীভূত স্বরের মাত্রা পূরণের জন্য হর্ষ স্বরের দীর্ঘত্বও দেখা যেত। এটা যেটা ওই মাত্রাপূরক দীর্ঘীভবন, সেই বিষয়টা এখানে বলা হচ্ছে। তাহলে সূত্র থেকে সূত্র হচ্ছে এটা নর্মাল, যুক্তাক্ষরের আগে পালিতে দীর্ঘস্বর হয় না। মীমাংসা থেকে বিমংসা, এর আর কয়েকটা এক্সাম্পল দেখাতে পারবে যে দীর্ঘস্বর হর্ষ হয়ে যাচ্ছে যুক্তাক্ষরের আগে? বলো দেখি কেউ, দেখেও বলতে পারো যদি ইনস্ট্যান্ট মনে না থাকে।
আচ্ছা আমি সিংহ থেকে সিংহ স্যার ওটা কোনটা? সিংহ থেকে সিংহ ওটা তো কম্পেনসেটরি লেনদেনই। হ্যাঁ, এখানে হর্ষ হওয়ার কথা বলছি। আচ্ছা ধরো যদি বলি আত্মা, এটা কি হবে পালিতে? আত্মা পালিতে কি হয়? তাহলে এখানে আটা অ হলো। ঈশ্বর কি হবে? ঈশ্বর হলো। তো এই যে এক্সাম্পলটা, এই জিনিসগুলো আমি চাই যে দেখো আমরা যখন পড়েছি আমরা সেই অর্থে মুখস্থ করতাম না, মোটামুটি যেটুকু মানে স্মরণে আছে পালি শব্দ সেখান থেকে নিজেরা অনেকটা বানিয়ে নেওয়া যেত। তোমাদের যথেষ্ট পড়ানো হয়েছে প্রথম দিকে, মানে 2 দিন বা 3 দিন শব্দের পরিবর্তনে ক্লাস নেওয়া হয়েছে। আমি এক্সপেক্ট করি তোমরা নিজেরা কিছু কিছু উদাহরণ বের করে এখানে ঘুরতে পারো। তো চেষ্টা করবে আরও কিছু এক্সাম্পল এখানে মনে করার, বা তোমাদের শুরুর দিকে যে শব্দ পরিবর্তনের যে বড় নোটটা দেওয়া হয়েছিল 18 পাতার মতো, ওখান থেকে এখানে সমস্ত এক্সাম্পল পেয়ে যাবে সমস্ত ধরনের। আচ্ছা এইবারে এই বল্ক থেকে বক্ষ থেকে বাক, এইটা হচ্ছে কম্পেনসেশনের যে এক্সাম্পলটা, এখানে সিংহটাও এক্সাম্পলে আসবে, সিংহ থেকে সিংহ। আচ্ছা সিংহটা যদি পালিতে সিংহ হয়, সিংহল কি হবে? কি হবে? এটা হচ্ছে সিংহ। তাহলে এখানে দেখো দুটো এক্সাম্পল পেয়ে গেলে। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যেহেতু একাধিকজন একই উদাহরণ দেবে, তো তোমাদের যে নোট প্রোভাইড করা হচ্ছে সেখান থেকে যদি একটা দুটো উদাহরণ আলাদা লিখতে পারো, সেটা কিন্তু একটা অনেকখানি নতুনত্বের বিষয় হবে। এই জায়গার মানে স্টেটমেন্টের জায়গাটা তো পরিবর্তন করা যাবে না, এখানে বড়জোর হয়তো ভাষাটা একটু পরিবর্তন করা যায়, কিন্তু এক্সাম্পলগুলো নতুন দিতে পারলে সেটা একটা দেখতে ভালো লাগে। এবং আগের দিন সম্ভবত তোমাদের আমি বলছিলাম যে ওই লেখার মধ্যে, তোমাদের বলছিলাম নাকি ওই ব্যাচে আর একটা নতুন ব্যাচ শুরু হয়েছে, যে লেখার মধ্যে একটা স্পার্ক রাখতে হবে। যিনি খাতা দেখবেন, স্পার্ক মানে তো ইংরাজি মানে স্ফুলিঙ্গ বোঝায়, লেখা থেকে আগুনের ফুলকি বেরিয়ে আসবে, যে এমন একটা উদাহরণ দেওয়া যায় এটা কোথা থেকে পেলো উদাহরণটা, এইরকম। এরকম হলে তোমাদের নাম্বার এমনিই বাড়বে। লেখার মধ্যে যদি খুব বেশি ভালো না থাকে, কিছু একটা মণিমাণিক্য দিয়ে দিলে সেটার দাম বেড়ে যাবে। এরপরে এখানে একটা ব্যতিক্রমের কথা বলা হচ্ছে, যেমন সাক্ষাৎ, যাত্রা, ব্রাহ্মণ, এই শব্দগুলোতে দেখো যুক্তাক্ষর আছে, তার আগে আকার আছে, 3টে। এবারে যুক্তাক্ষরের বিশেষ প্রভাব। যুক্তাক্ষরের পূর্বে অ এর স্থলে এ, হর্ষই বা হর্ষৌ এর স্থলে এ এবং ও হয়। এইটা একটু ঘোর প্যাঁচে লেখা আছে, সেটা হচ্ছে অ এর জায়গায় এ হয়, ই এর জায়গায় এ হয়, উ এর জায়গায় ও হয়। এটা এইভাবে একটু খাতায় নোট ডাউন করে নাও। অ থেকে এ, লেখাগুলো আজকে একটু অস্পষ্ট হবে কেননা এটা আমি ঠিক ধরার সুবিধা পাচ্ছি না। হর্ষই থেকে চেঞ্জ হচ্ছে এ, হর্ষৌ থেকে চেঞ্জ হচ্ছে ও, এই 3টে স্টেটমেন্ট বলা হচ্ছে। উদাহরণ দেখো, সজ্জা যেটা সেটা হচ্ছে সেইয়া, এই যে স সে হলো। নিষ্ক হচ্ছে নেক্ষ, নি হলো নে। নিষ্ক কি? নিষ্ক কাকে বলে? ওই সময়কার একটা মুদ্রা ছিল তো, স্বর্ণ মুদ্রা, এমনি মুদ্রা না, স্বর্ণ মুদ্রা, নিষ্ক। তো নেক্ষ হয় পালিতে, নেক্ষং দম্ভ নতস্যেব কোতং নিন্দিতু মরহতি, এরকম আছে। যঞ্চে বিয়ু প্রশংসেয় অনুবিচ্চ শুভে শুভে নেক্ষং জম্ব নতস্যেব কোতং নিন্দিত মরহতি, ধর্মপদের এরকম কথা আছে। যাই হোক, উষ্ট্র হচ্ছে ওর্ধ্ব, তো উটা হলো ও, প্রতি ক্ষেত্রে দেখো পরে যুক্তাক্ষর আছে, এই জন্য এই বিবর্তন হচ্ছে। এরপরে হচ্ছে পার্শ্ববর্তী ধ্বনির প্রভাব। পূর্বাপরস্থিত ধ্বনির প্রভাবে অনেক সময় স্বরধ্বনি সমীভবন হতো,
আবার তালব্য বর্ণ কিংবা ওষ্ঠ বর্ণের ব্যঞ্জনের পরে অকার ইকার বা উকারে পরিণত হয়। এইখানে তোমাদের কিছুটা আমি বলেছিলাম যে অ হচ্ছে কণ্ঠবর্ণ, ই হচ্ছে তালব্য বর্ণ, আর উ হচ্ছে ওষ্ঠ বর্ণ। তাহলে এরা পরস্পরের মধ্যে একটা ইনফ্লুয়েন্স খাটায়। কীরকম? স্বরধ্বনির প্রভাবে এখানে দেখো, বলছে ইস্যু হচ্ছে উসু, এইখানে উকার আছে বলে এ দুটোই উ হয়ে গেল। ই ছিল আর উ ছিল, এখানে হয়ে গেল উ আর উ। সরীসৃপ সিরিং সব, এখানে অ ছিল ই ছিল, দুটোই হর্ষই হয়ে গেল, হলো। আয়ুষ্মান থেকে আয়স্মান, এখানে আ উ ছিল আ য় হয়ে গেল, মানে আ আর হর্ষও ছিল, এখানে আ আর অ হলো। আর অপেয়ার বর্ণ স্ববর্ণ বলে, কারণ হর্ষই দীর্ঘই আ অ তেমন পরস্পরের ভ্যারিয়েশন। এবং এখানে নিঃসন্ন থেকে নিষিন্ন হয়ে যাচ্ছে, নি ই ছিল অ ছিল, এখানে হলো ই হলো ই হলো, বোঝা গেল। এবং এই যে স্বরধ্বনি সমীভবন, এটা হচ্ছে পার্শ্ববর্তী বর্ণের প্রভাবে। এবারে ব্যঞ্জন ধ্বনির প্রভাবে হচ্ছে সম্মতি, হচ্ছে সম্মতি। সম্মতির যে ম আছে, ম কোন বর্গের মধ্যে পড়ে? ওষ্ঠবর্ণ। তো মানে পবর্গ, পবর্গ হচ্ছে ওষ্ঠবর্ণ। তাহলে পবর্গ যেহেতু ওষ্ঠবর্ণ, ময়ে ময়েতে অ আছে, অ হচ্ছে কণ্ঠ। এবার এ যেহেতু ম আছে, ম একে পরিবর্তিত করে দিল ওষ্ঠবর্ণ, ওষ্ঠবর্ণ হচ্ছে উ হলো। তাহলে সম্মতি হয়ে গেল সম্মতি। যুগুপ্সা, সেটা হয়ে যাচ্ছে জিগুচ্ছা। এই যুগুপ্সার যে জ আছে, জ কোন বর্ণ, কোন বর্গের বর্ণ? তালব্য, মানে চবর্গের বর্ণ, চবর্গ হচ্ছে তালব্য ধ্বনি। জয়ের সঙ্গে যে যুগুপ্সার উ ছিল, উ কনভার্টেড হয়ে গেল ইতে, ইও হচ্ছে তালব্য, হলো। এগুলো যদি মাথা কাটিয়ে মনে রাখতে পারো তো ভালো, না হলে উদাহরণটা মুখস্থ করে নেবে। তো এখানে হচ্ছে ব্যঞ্জন ধ্বনির প্রভাবে এটা হচ্ছে। বলছে আবার পুরুষ থেকে পুরিশ, মুকুল থেকে মকুল ইত্যাদি স্বরধ্বনির বিষমী ভবনের নিদর্শন। এখানে এক্সেপশন বলা হলো এই কথায়, হলো। এবারে হচ্ছে শ্বাসাঘাতের প্রভাব। সংস্কৃতের মতোই পালিতে শব্দের আদি স্বরটি শ্বাসাঘাতযুক্ত হতো বলে মনে করা হয়। শ্বাসাঘাত জিনিসটা কি? এটা সম্ভবত আগের যে ফোনেটিক্যাল চেঞ্জের ক্লাসে আমি বলেছিলাম যে স্ট্রেস অ্যাকসেন্ট যেটা বলা হয়, একটা পিচ অ্যাকসেন্ট হয়, একটা স্ট্রেস অ্যাকসেন্ট। স্ট্রেস এবং মোস্ট প্রবলি আরেকটা পিচ বা টোন বলা হয়, যেটা সুরের মতন, মানে গলার যে মানে সারেগামার মতন স্বরের একটা উত্থান পতন হয়। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে ওই ফ্রিকোয়েন্সি ডিফারেন্স হয়। আর একটা হচ্ছে জোর দেয়া, একটা জোর দিয়ে বলা, যেটা এটা সেটা। যেমন একটা আমি এক্সাম্পল তোমাদের বলেছিলাম যে আমি বই পড়ি, আমির আটা হচ্ছে অ্যাকসেন্টে, আমি বই পড়ি, আমি বই পড়ি, এই আতে গিয়ে একটা স্ট্রেস পড়ছে। বা আমি বই পড়ি, তো এইখানে বইয়ের বতে একটা স্ট্রেস পড়ছে। আমি বই পড়ি, এই পতে একখানা স্ট্রেস পড়ছে। তো এই জিনিসটি মোটামুটি সব ভাষাতেই কম বেশি হয়। সংস্কৃত বা পালির ক্ষেত্রে ধরা হয় যে আদি যে স্বরবর্ণ আছে, মানে প্রথম যে স্বরবর্ণ, সেটিতে গিয়েই অ্যাকসেন্টটা হয়। তো সেটার জনিত কিছু পরিবর্তন এখানে বলা হচ্ছে। তো বলছে যে যদি শ্বাসাঘাত না থাকে, মানে শ্বাসাঘাতহীন পরবর্তী স্বরবর্ণ অনেক সময় দুর্বল হয়ে বা ক্ষয়ীভূত হয়ে ইকার বা উকারে অথবা হর্ষস্বরে পরিণত হতো। বলছে এই মধ্যম শব্দের যে ময়েতে যদি অ্যাকসেন্ট না থাকে, এইখানে অ্যাকসেন্ট নেই বলে, মানে একটা প্রথমে জোর নেই বলে পরবর্তী বর্ণটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই মতে অ্যাকসেন্ট নেই বলে ধয়ে জফলার যে অ আছে, তোমাদের বলেছিলাম বর্ণ বিশ্লেষণ করতে হবে। ময়ের সাথে অ, তারপর ধয়ে জফলা, তার সাথে অ আছে, আবার ময়ের সাথে অ। এইখানে বলছে এইখানটায় প্রথম যেটা আদি, সেখানে কোনো অ্যাকসেন্ট নেই, এই জন্য পরবর্তী যে অ আছে দুর্বল হয়ে হর্ষই হয়ে গেল। আর ধয় জলবা তো জয় জয় হয় পালিতে, তাহলে মজ্জি ম হলো। আর নবতী থেকে হচ্ছে নবতী হলো।
নবতি মানে হচ্ছে 90, আর মধ্যম তো বুঝতেই পারছো। এরপরে হচ্ছে ছন্দজনিত পরিবর্তন, যে গাথার ছন্দ রক্ষার্থে স্বরবর্ণের মাত্রাজনিত পরিবর্তন হতো। মাত্রার ব্যাপারটা কি? মাত্রা বলেছিলাম যে হর্ষ স্বরের ক্ষেত্রে 1 মাত্রা হয়, আর দীর্ঘ স্বরের ক্ষেত্রে 2 মাত্রা হয়। তো এইখানে বলছে হর্ষ তো হচ্ছে ইদ হেমন্ত গিম হিসু, এইখানে কথাটা ছিল গিম হেসু। গিম হচ্ছে গ্রীষ্ম, যেটা গিম হেসু মানে কি হবে বলো দেখি? গিম হেসু শব্দরূপের কি মিনিং হচ্ছে, বা কোন বিভক্তির পদ? সপ্তমী বহুবচন। হুম, তার মানে কি হতে পারে? হ্যাঁ, গ্রীষ্মকালের মধ্যে হতে পারে, আচ্ছা, অথবা গ্রীষ্মকালে। তাহলে হেমন্ত এবং গ্রীষ্মকালে এইরকম। ইদ হেমন্ত গিমহিসু ইয়ে তো বোধহয় এটাই মগ্গবজ্ঞে আছে না, যে নাকি এই আসনে নেশাদ্দা আসনে, মনে আছে শ্লোকটা? হ্যাঁ, ইদো। পুরোটা বলতে হ্যাঁ, পারবে? হ্যাঁ, মগ্গবজ্ঞের শেষের দিকে ছিল। ইদো ইধ বৎসং বশিষ্যামি ইদো বর্ষম বসিষ্ঠ গিমহেসু ইদো মনে ইতি পড়ছে বাল না। বিচিন্তেতি অন্তরায়ং ন বুঝ্যতে। যাই হোক, তো এটা মোটামুটি সহজ। এটা আপাতত ট্রান্সলেশনের ক্লাস না, তো যদি আজকের ক্লাসটা খুবই সংক্ষিপ্ত হবে। আচ্ছা, এটা দেখালে তো হয়, তো প্র্যাকটিস হবে না হয় ট্রান্সলেশন। তোমাদের তো মোটামুটি গ্রামারের অনেক কিছুই করলে। এর পুরো শ্লোকটা বলছে, এই শ্লোকটাও খুব ভালো। বলছে যে ইধ, ইধ মানে হচ্ছে ইহকাল বলে না, ইহকাল বা এখন বোঝায়। এখন, এখন বা এখানে অনেক রকম মিনিং হয়। ইধ বৎসং বশিষ্যামি। একজন একজনকে ধরি, বলো অমৃতা, বলো দেখি। আচ্ছা, ইধ মানে হচ্ছে এখানে, বর্ষং শব্দটা এখানে এখন বর্ষাকাল। বশিষ্যামি, বসতি মানে কি হতে পারে? থাকা মানে থাকা। তাহলে বর্ষং বশিষ্যামি মানে এখানে এখন বর্ষা চলছে, বর্ষা রয়েছে। আচ্ছা, এইটা একটা জিনিস তোমরা শেখোনি, সেটা হচ্ছে এই সেকেন্ড কেস এন্ডিং এর একটা মিনিং হয়। বর্ষং মানে অং কিসে হয়? সেকেন্ড কেস, দ্বিতীয়াতে। দ্বিতীয়াতে আমরা কে ফে বলে জানি, অমুককে কিছু বললো। দ্বিতীয় বিভক্তির একটা মিনিং হয়, সেটা হচ্ছে ইয়ে অর্থে, মানে সপ্তমী বিভক্তি অর্থে, মানে মধ্যে, মানে এখন বা এখানে বর্ষাতে বাস করব, বর্ষাকালে, বর্ষাকালের মধ্যে, এইরকম অর্থ হচ্ছে। বোঝা গেল? ইধ বর্ষং বশিষ্যামি। তারপর বলছে ইধ হেমন্ত গিমহিষু। এটা বলো দেখি কুণাল। কুণাল, হ্যালো। হ্যাঁ স্যার, আমাকে নেটওয়ার্কে খুব প্রবলেম করছে। আচ্ছা, ইধ হেমন্ত গিমহিষু মানে বলো দেখি। কিছু এখন হেমন্ত গ্রীষ্মকালের মধ্যে। হ্যাঁ, এই অনুবাদ কি এরকম হয়? এখানে তাহলে ওই আগের বশিষ্যামি শব্দটাকে নিয়ে চলে আসতে হবে, যে এখানে বর্ষাকালে বাস করব, এখানে হেমন্ত গ্রীষ্মকালে বাস করব। বোঝা গেল? তোমাদের ট্রান্সলেশন প্র্যাকটিস করতে হবে। যে বাকি দুটো যে লাইন আছে দেখি, ইতি বালো বিচিন্তে। হ্যাঁ স্যার, আমার নেটওয়ার্কে খুব প্রবলেম করছে। এখন মনে হচ্ছে ঠিক আছে, এটা দিয়ে বলো, নেশাদা বলো দেখি।
ইতি মানে ইতি বালো, ইতি মানে ইহা, হ্যাঁ বালো হচ্ছে মূর্খ, বালো মানে হচ্ছে মূর্খ, হ্যাঁ বিচিন্তেতি চিন্তা করে আর কি, এটা এটা মূর্খরা চিন্তা করে এরকম। হুম। আর এই অন্তরায়ং ন বুঝ্যতি, অন্তরায়ং ন বুঝ্যতি, জয়ে ঝ এটা। অন্তরায় মানে অন্তরায় মানে তো বাদ। না না, অন্তরায় মানে মৃত্যু এখানে। আচ্ছা আচ্ছা, অন্তরায়ং ন বুঝ্যতি, বুঝ্যতি মানে বাংলার কাছাকাছি কি বোঝাচ্ছে? বোঝা। বোঝা। মৃত্যু অন্তরায়কে বুঝতে পারে না না বা বোঝা। হ্যাঁ, মৃত্যুকে বুঝতে পারে না বা উপলব্ধি করতে পারে না। মূর্খ এইটা চিন্তা করে। কি চিন্তা করে? ইধ বর্ষাং বচিষ্যামি, এখানে বর্ষায় থাকবো। ইধ হেমন্ত বিম্বিষু, এখানে হেমন্তকালে, হেমন্ত মানে শীত বোঝায় পালিতে, শীতকালে এবং গ্রীষ্মকালে থাকবো। ইতি ভালো মূর্খ এইরকম চিন্তা করে, অন্তরায়ং না বুঝি, কিন্তু মৃত্যুকে সে চিন্তা করতে পারে না বা উপলব্ধি করতে পারে না। তাহলে এইরকম যদি এক্সামে ট্রান্সলেশন আসে, আশা করি এক আধবার প্র্যাকটিস হয়ে গেলে নিজেরাই করতে পারবে। আচ্ছা, পরের যেটা আমি আচ্ছা, এবার এইখানে এই গিমহেসুর জায়গায় গিমহিসু হয়ে যাচ্ছে ছন্দ মেলানোর জন্য। কেন হচ্ছে এটা এখন বললে বুঝতে পারবে না, এটা ছন্দর ক্লাস যখন হবে তারপরে কিছুটা এটা হবে। সেকেন্ড এক্সাম্পল দেখো, এবং গামে মুনি চড়ে। এই মুনিটা হর্ষইটা হয়ে যাচ্ছে মুনি দীর্ঘই, এটা দীর্ঘ হওয়ার উদাহরণ ছন্দের কারণে হচ্ছে। এই শ্লোকটাও মোটামুটি করা যায় ট্রান্সলেশন, এটা আমি দেখাচ্ছি তোমাদের, আস্তে আস্তে ট্রান্সলেশনে এগুলো ধরতে হবে। এবং গামে মুনি চড়ে, প্রথমে হচ্ছে যথাপি ভ্রমর, এটা একটুখানি কঠিন লাগতে পারে। যথাপি ভ্রমর আচ্ছা, দেবাশিস বলো দেখি, ভ্রমর যে বাংলা কি হতে পারে, কি শব্দ হতে পারে ভ্রমর? কোমর নাকি? হুম। আর পুষ্পং? ফুল, পুষ্প মানে যেটা। ফুলের সেকেন্ড কেসনিং আছে। হ্যাঁ। ফার্স্ট কেসনিং বা সেকেন্ড কেসনিং? যথা মানে সেকেন্ড কেসনিং হবে। হুম, যথা মানে যথা যথা ভ্রমর কি মানে পুষ্পকে, যেখানে নাকি? যথা মানে যে, বাংলায় বলে না যথা, এক্সাম্পল। তাহলে এটা অনুবাদ করলে কি হবে? যথা ভ্রমর পুষ্পকে পুষ্পং বন্য গন্ধং অহেঠয়ং। এইটা একটু কঠিন শব্দ। বন্যগন্ধং মানে কি হতে পারে? দেবাশিসি বলো। মানে বনের গন্ধ, এখানে ফুলের গন্ধটাকে বোঝাচ্ছে নাকি? বন্য মানে কি শব্দ হতে পারে? বন্য শব্দ বাংলায় কি হতে পারে? বন্য দন্তের নয় যে খোলা। দন্তনায় যাবলা কি, মূর্ধনায় মূর্ধনা হয়। বর্ণ পদ কি? বর্ণ, বর্ণ, রং, বর্ণ ও গন্ধ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বর্ণগন্ধ অহেঠয়ং মানে হচ্ছে নষ্ট না করে। অহেঠয়ং অ্যাকচুয়ালি প্রেজেন্ট পার্টিসিপেলের ফর্ম। এইটা তোমাদের এখনো পড়ানো হয়নি, পরের মাসে বোধহয় ওই ব্যঞ্জনান্ত শব্দগুলোর এগুলো হবে। তো যেমন ভ্রমর পুষ্পকে বর্ণগন্ধ নষ্ট না করে, তারপরে লাইন বলছে পলেতি রসমাদায়। পলেতি, আমি সন্ধিটা ভেঙেই লিখছি, রসং আদায়। আদায় আমি দেখিয়েছিলাম, এটা কাইন্ড অফ জিরান খায়। পলেতি মানে কি হতে পারে? একটা গেস করো, কি কোন ক্রিয়াপদ হতে পারে? যেমন খাদতির কাছাকাছি আমি বলেছিলাম খাদ্য, খাদ। পালন থেকে হতে পারে। আর কি হতে পারে? পালনের কাছাকাছি আর একটা হয়, পলায়ন করা আছে। পলায়ন করা। পলায়ন করে রসং আদায় মানে রস আদায় করে পলায়ন করে। রস গ্রহণ করে, রস গ্রহণ করে পলায়ন করে। আচ্ছা, এবার পুরো শ্লোকটার অর্থ বললে বলছে, যথা যেমন ভ্রমর ভ্রমর পুষ্পং পুষ্পকে বন্য গন্ধং বর্ণ এবং গন্ধ অহেঠয়ং নষ্ট না করে
পলেতি রসং আদায়, পলেতি পলায়ন করে, রসং আদায় রস গ্রহণ করে। ভ্রমর যখন ফুল খায় তাতে কি এই মানে ফুলের মধু খায়, তখন ফুলের গন্ধও নষ্ট হয় না, তার রঙও নষ্ট হয় না, কিন্তু সে রস গ্রহণ করে পলায়ন করে। দিয়ে লাস্টে হচ্ছে এবং গামে মুনি চড়ে। এবং গামে মুনি চড়ের অর্থ তাহলে কি হতে পারে, কেউ বলো দেখি। গ্রামেতেও এইভাবে বিতরণ করেন এবং মানে কি? এইরূপ এভাবে এইভাবে, এটা আগের দিনেরই তো ওই জাতকের ক্লাসে আমি একটা বললাম, প্রচুর ইউজ হয় এবং এইভাবে, এইরকম ভাবে। গামে মানে গমন গ্রামে। করে। ও সরি, গ্রামে গ্রামে, গ্রামে। গ্রামে। এটা কিন্তু আমি বারংবার বলছি, তোমাদের কিন্তু ভোকাবুলারি জায়গাটা ভালো করে তৈরি করতে হবে, তাহলে ট্রান্সলেশন এমনিই করতে পারবে। গামে মানে গ্রামেতে, গ্রামের মধ্যে। গামো গামা গামং গামে, শেষে গামে গামস্মিং গামম হি গামেসু, গ্রামেতে। মুনি, তা তো দীর্ঘই হয়ে গেছে অহেতুক। মুনি চরে, চরে যদি ক্রিয়াপদ হয় তাহলে চরে ক্রিয়াপদ কোন রূপে হতে পারে? চরে, বলো দেখি কেউ। ক্রিয়াপদের কোন জায়গাতে এ হয়? আচ্ছা, আরেকটু বলি, চরে চরে ইয় চরে ইউ, চরে ইয়াসি চরে ইয়াথ। এটা বলতে পারছো না কোন, এটা হয়েছে ক্লাসে। সপ্তমী বলে একটা রূপ আছে না ক্রিয়াপদের, যে উচিত অর্থে হয়, যেটা সংস্কৃত বিধিলিঙ্গ বলে, যেটা চরে চরে ইয় চরে ইউম চরে ইয়াসি চরে ইয়াথ চরে ইয়ামি চরে ইয়ামা। এই জিনিসগুলো আমি বারবার তোমাদের বলছি মুখস্থ রাখতে হবে। তো চরে ইয় মানে এইভাবে চরণ বিচরণ করে, এইরকম ভাবে গ্রামেতে মুনি বিচরণ করে। তিনিও রসদটা সংগ্রহ করে নেন, কিন্তু গ্রামের মধ্যে বা গ্রামবাসীর কোনো রকম ডিস্টারবেন্স তৈরি করেন না। কীরকম? যথা যেমন ভ্রমর পুষ্পের বর্ণগন্ধ নষ্ট না করে রস আদায় করে পলায়ন করে। বোঝা গেল? আচ্ছা, এই যে দুটো শ্লোক দেখানো হলো, এগুলো খুব কি কঠিন লাগছে? না স্যার, কিন্তু তোমাদের বারবার যেটা বলা, শব্দরূপ, ধাতুরূপ এবং ওই বেসিক জিরান ইনফিনিটিভ, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, এইগুলো একটু জেনে রাখতে হবে। আর হচ্ছে এই ওয়ার্ড চেঞ্জের জায়গাটা, মানে ওয়ার্ড চেঞ্জের জায়গাটা যদি খুব ভালোভাবে ধরতে পারো, এখানে যে বৎসং, গিম হ, তারপরে এই যে ভমর, পুফ, বন্য, এই শব্দগুলো যদি ধরে না, তাহলে আর রইলটা কি? খুব একটা বেশি অসুবিধা হবে না। তো শব্দরূপ, ধাতুরূপ এবং শব্দ পরিবর্তনের জায়গাগুলো কিন্তু তোমাদের নিজেদের দায়িত্ব যে বাড়িতে মাঝে মধ্যে এগুলো রিভাইজ করবে। ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্ন এখানে শেষ হলো, ছন্দজনিত পরিবর্তন। এটা ছোট প্রশ্ন বলি, আমি আরেকটু ট্রান্সলেশনের জায়গাটা বললাম। আর এখানে এই প্রশ্নটা একটু অন্যরকমভাবে হয়, তো একটু ওয়েট করো, আমি একটা বই থেকে বের করছি। এই যে বইটা আছে, এইখানে এটা একটু বড় করি আর, যে প্রশ্নটা আজকে পড়ানো হলো মানে সংস্কৃত ভাওয়েলস ইন পালি, এইটা এইরকমভাবেও লেখা যায়। এখানে রি থেকে অ, রি থেকে ই, রি থেকে উ, তিনটে এক্সাম্পল দিল। এখানে এক্সট্রা অনেকগুলো এক্সাম্পল আছে, একটা দুটো লিখলেও হবে। ওইটা হচ্ছে এ, ওইটা হচ্ছে ই, এখানে এক্সাম্পল দিল। ও এর পরিবর্তন হলো না, এখানে তো লেখা নেই। ওই এখানে হচ্ছে স্বরবর্ণের পরিবর্তনগুলো গেল। কোনো একটা জায়গাতে পুরো লিস্ট করা ছিল, কিন্তু কোন বইতে? এই জায়গাটা হচ্ছে মেন, মানে আর একটা ভ্যারিয়েশন, যে এই যে অটা আছে, অটা পালিতে পরিবর্তিত হয় অনেক সময় আ হিসেবে।
অলকা, আলোকা, অলিন্দ, আলিন্দ, এরকম এক্সাম্পল। মানে সংস্কৃত অ পালিতে আ হয়ে যায় অনেক সময়। তারপরে অনেক সময় ই হয়, চন্দ্রমা, চন্দ্রিমা, মধ্যম, মধ্যিম, এটা এক্সাম্পল হচ্ছে। অনেক সময় উ হয়, অসূয়া, উসুইয়া। তারপরে থেকে এ হয়, এরা অনেকগুলো করে দেয়া আছে, একটা দুটো করে লিখলেই হবে। তারপরে ই থেকে হচ্ছে, ই থেকে উ হচ্ছে, ই থেকে এ হচ্ছে, ই থেকে ও হচ্ছে। মানে সংস্কৃতর ইটা কত রকমভাবে পালিতে পরিবর্তন হয়, দীর্ঘই কত রকমভাবে পরিবর্তন হয়, কৌশিদ্য, কোষজ্জ। উ থেকে উ থেকে ই, উ থেকে এ, উ থেকে ও, এইরকমভাবে পর এগুলো দেয়া আছে। এগুলো এতগুলো না লিখলেও হবে, মানে প্রত্যেকটা স্বরবর্ণ 8খানা, 12-13টা স্বরবর্ণ হবে সংস্কৃতে। প্রতিটার জায়গাতে এরকম একটা দুটো করে লিখে দিলে হয়। 76, 76-এর পরে 77। আচ্ছা, এইখানে এইটুকুই আছে, খুব বেশি নয়, তার মানে 1 পাতা 2 পাতা, আর এখানে দিলে ওই 2 পাতার মতন হচ্ছে। আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কনসোনেন্ট চেঞ্জ ইন পালি। ওইটা এইখান থেকে শুরু হচ্ছে, এটা পরের দিনে ক্লাস নেওয়া হবে। এই যে ক খ হয়, ক গ হয়, ক এর পরিবর্তন গেল, এখানে গ এর পরিবর্তন দেখাচ্ছে, ঘ এর পরিবর্তন, চ এর পরিবর্তন, ছ এর পরিবর্তন, জ এর পরিবর্তন ইত্যাদি। এইখান থেকে দুটো প্রশ্ন থাকে, সংস্কৃত ভাওয়েলস ইন পালি, সংস্কৃত কনসোনেন্টস ইন পালি। তাহলে এইটা যে নোটটা তোমাদের দেখানো পড়ানো হলো প্রথমে, সেটা একটা ভার্সন, আর এইটা একটা ভার্সন, ডাইরেক্ট স্বরবর্ণগুলোকে কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেয়া। এটা এই জায়গা থেকে দেখা যেতে পারে, এটা পালি প্রকাশ বিধুশেখর শাস্ত্রীর বই আছে, বা পালি প্রবেশক ও পাঠাবলী অনেক সময় বলা হয়। আর তোমাদের শুরুর দিকে আমি যে গ্রামার ক্লাসের মানে একদম দ্বিতীয় তৃতীয় দিন করে যে ক্লাস নিয়েছিলাম, যেটা শব্দ পরিবর্তনে, ওখানে দেখবে স্বরবর্ণের অনিয়মিত পরিবর্তন, ব্যঞ্জন বর্ণের অনিয়মিত পরিবর্তন বলে দুটো সেকশান আছে। ওই সেকশানটা হচ্ছে হুবহু এই ভাওয়েল চেঞ্জ এবং কনসোনেন্ট চেঞ্জের কোশ্চেনের মতো। ওটা খুব সুন্দর এক জায়গায় লেখা, যে ওর শুরুতে ইন্ট্রোডাকশন লিখে দিলে সংস্কৃতের স্বরধ্বনি এইভাবে পরিবর্তিত হয়, আমি দেখিয়ে দিচ্ছি একবারে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে এই যে শব্দ পরিবর্তনে একদম প্রথমে দেখানো হয়েছিল, এখানে যুক্তাক্ষরের পরিবর্তন হওয়ার পরে এখানে স্বরবর্ণের পরিবর্তন আছে। এইটা হুবহু একই জিনিস। দেখো, এই থেকে থেকে আয়ের পরিবর্তন, থেকে ই এর পরিবর্তন, থেকে উ এর পরিবর্তন, থেকে দীর্ঘ এর পরিবর্তন, থেকে এ এর পরিবর্তন। এটা হচ্ছে ক যে বিভাগটা আছে, এটা হচ্ছে এর পরিবর্তন। এটা অনেক বেশি উদাহরণ দেওয়া আছে অন্যান্য জায়গার থেকে। সবগুলো না হয় একটা দুটো করে দেখাতে পারো, থেকে ই এর পরিবর্তন বা থেকে আয়ের পরিবর্তন দুটো করে। ক্ষয়েরটা দেখো শান্তি, সন্তি, কারণ এখানে থেকে এর পরিবর্তন হচ্ছে। হর্ষই থেকে দীর্ঘ এর পরিবর্তন, হর্ষই থেকে হর্ষই থেকে উ, হর্ষই থেকে এ, হর্ষই থেকে ও, এইরকম। এইটাও হচ্ছে আর একটা সোর্স, মানে এই পদ্ধতিতে লেখার। ঠিক আছে, এখান থেকে এইটা একটু দেখে রাখতে পারো, যে নোটটা দেওয়া আছে ওই পদ্ধতিতে লিখলেও হবে, এইভাবে লিখলেও এটা হবে। ঠিক আছে, আচ্ছা, কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? মানে স্যার ওখানে আপনার নোটটা যে এক্সাম্পল গুলো আছে ওর সাথে এইগুলো অ্যাড করা যেতে পারে, এক্সট্রা এখানে থাকে না না, এই এক্সাম্পল অ্যাড করতে আমি বলছি না, ওখানে যেভাবে লেখা আছে ওইটা একটা ফরম্যাটে লেখা, স্টাইল, আর এইটা আর একটা স্টাইলে লেখা। ওখানে হচ্ছে কীভাবে পরিবর্তন হয় সেটাকে জোর দেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে কী পরিবর্তন হচ্ছে সেইটাকে দেখানো হচ্ছে। এই স্বরবর্ণ এই আছে, এইগুলো এইভাবে এই পরিবর্তন হচ্ছে,
আর ওখানে কেন পরিবর্তন হচ্ছে সেইটা দেখানো হচ্ছে, যে এখানে শ্বাসাঘাতের প্রভাব, ওখানে ছন্দের ব্যাপার আসছে, ওখানে যুক্তাক্ষরের প্রভাব, ইত্যাদি ইত্যাদি। বোঝা গেল? তো অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিতে এই ফরম্যাটটাকে, সেকেন্ড যে ফরম্যাটটা দেখালাম এটা বেশি চলে, ওটা আমি নিজে ওইভাবে লিখেছিলাম নোটটা, এই জন্য এটা দেখিয়ে দেয়া। ঠিক আছে, তাহলে পরের দিনে আমি ব্যঞ্জন বর্ণের যে পরিবর্তন সেটা দেখাবো, আর তোমরা চেষ্টা করো এটা পরের দিনে এই স্বরবর্ণের যে পরিবর্তনের এটা তৈরি করে ফেলার। আর জমিয়ে যদি রাখো তাহলে সেই একবারে তৈরি করতে হবে, তার থেকে সপ্তাহে সপ্তাহে করে প্র্যাকটিস করে ফেলো। ঠিক আছে, আর এই মাসের শেষে এটার ওপর এক্সাম নেওয়া হবে। অবশ্য তোমাদের 23-এর মেন্সের জন্য যদি কেউ প্রিপারেশন হয় সেক্ষেত্রে হয়তো পরে প্র্যাকটিস করতে পারো। যদি মেন্সে না বসো তো মিটে গেল, একবারে যেমনভাবে চলছে সেভাবে চালাতে পারো। ঠিক আছে, আর কোনো প্রশ্ন না থাকলে আমি তাহলে এটা বন্ধ করছি।